এদিকে এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির নির্দেশে দেশে ফিরছেন শেখ হাসিনা। এক গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় নির্বাচনের আগে তিনি ভারত থেকে দেশে ফিরবেন। দেশবাসী আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সকল অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশে দেশে ফিরছে হাসিনা। রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির হেভিওয়েট নেতাদের নমিনেশন দেয়নি দলটি। অনেকে যেমন এতে অবাক হয়েছিল, নিজের পায়ে কি নিজেই কুড়াল মারছে বিএনপি। অনেকে আবার নিশ্চিত ছিলেন যে বিএনপির একটা কৌশলই ছিল, যাতে সেই হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে জয়ী হয়ে পরে আবার মূল দল অর্থাৎ বিএনপিতে যোগ দিতে পারে। মাঝখান থেকে মিত্রদেরকে বোঝানো গেল আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দিন শেষে সেই বিদ্রোহী প্রার্থীরাই হয়েছে এখন বিএনপির গলার কাঁটা। এদিকে মিলেছে দিল্লির সবুজ সংকেত, ইউনূসকে হুঙ্কার শেখ হাসিনার ঘুরে যাবে নির্বাচনী খেলা। অবশেষে আবারও ক্ষমতায় ফিরছে শেখ হাসিনা। সংসদ কিভাবে শপথ নেবে এই জায়গায় গিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেই প্রথম সাংবিধানিক শূন্যতাকে সামনে এনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হবে। আপনি একরকম নিশ্চিত থাকতে পারেন তখন আগেরই আজ এই সমস্যার এই সমাধান নিয়ে হাজির হবেন যে যেহেতু জুলাই সনদ গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে এবং জুলাই সনদ সংবিধানের উপরে জায়গা পেয়েছে, কাজেই সংবিধানের যথাযথ সংস্কার সাধনই সর্বাধিক গুরুত্ব পাওয়া। এদিকে এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশে দেশে ফিরছে শেখ হাসিনা। এক গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি। ইউনূস আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে, শেখ হাসিনা পরশুদিন সকালে এসে দায়িত্ব নেবে। এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের সীমাহীন ব্যর্থতা। জানা গেছে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ভারতে থাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 3 দিনের সফরে ভারত গিয়েছিলেন গত 20 জানুয়ারি। সেখানে গিয়ে তিনি সকল কার্যক্রম সম্পন্ন করে দেশে এসে এই বার্তা দেন। শাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমি এখানে উড়ে এসে জুড়ে বসি নাই, আমি হঠাৎ করে বঙ্গভবনে টপকে পড়ি নাই, আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি। আমার দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর সাথে চলাফেরা ওঠা বসা ছিল, তাই আমি প্রতিজ্ঞা করেছি বঙ্গবন্ধুর সম্মানে শেখ হাসিনাকে আবার পুনরায় দেশে ফিরিয়ে নিয়ে আসব। শাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমি শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো বলে অনেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তারা বলছে তারা নাকি ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, আমি তাদের আর সেটা হতে দেব না। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। এদিকে এবার আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর আসতে চলেছে, কেননা এবার বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশে দেশে ফিরে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এবং শেখ হাসিনা এক লাইভ বার্তায় এসে বলেন, আমি আগামী কিছুদিনের ভিতর বাংলাদেশে প্রবেশ করছি এবং অবৈধ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে তাদের আমি আইনের আওতায় নিয়ে আসব। এবং শেখ হাসিনা আরও বলেন, দেশের মানুষকে অন্যায়ের প্রতিবাদে অংশ নিতে হবে এবং আওয়ামী লীগকে আবারও পুনরায় নির্বাচিত করতে হবে। এবার অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার পালাবে কোথায়? তার তো পালাবার পথ কোথাও নেই, কারণ খুব শীঘ্রই দেশের মাটিতে পা রাখছেন জননেত্রী শেখ হাসিনা। এদিকে মিলেছে দিল্লির সবুজ সংকেত, ইউনূসকে হুঙ্কার শেখ হাসিনার ঘুরে যাবে নির্বাচনী খেলা। দাবার গুটি উল্টে গিয়েছে, তদারকি সরকারের বিদায় প্রায় নিশ্চিত। যদিও ক্ষমতায় টিকে থাকার জন্য অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না, কিন্তু তিনি এমন একজনের সঙ্গে খেলতে গিয়েছেন যিনি রাজনীতির আগুন থেকে ওম নয় দক্ষ। গত 1.5 বছর ধরে তিনি লাগাতার ওম নিয়ে নিজেকে তপ্ত করেছেন। তার সেই তপ্ত শরীর পদ্মাপাড়ের রাজনীতির ঘোলা জলকে স্বচ্ছ করেছে। পরিস্থিতিকে তদারকি সরকার ডুয়ার ডাইম্যাসে নিয়ে গিয়েছেন। পরিস্থিতি এরকম হতো না যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতেন। সেই সুবর্ণ সুযোগ তার সামনে একাধিকবার এসেছিল, কিন্তু সুযোগ তিনি হেলায় হারিয়েছেন। এখন তার গলায় কেবল খেদোক্তি। তেমন এক খেদোক্তি শোনা যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে। তিনি বলেছেন, বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে জালিয়াতিতে, সব জিনিস জাল, বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করছে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান বেস অফ জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানিয়েছি আমরা। হাজারে হাজারে মানুষ, সবকিছু ভুয়া, পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া। তদারকি সরকার প্রধান যেসব দিক দিয়ে ব্যর্থ তার নতুন করে বলার দরকার পড়ে না। রুমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির হেভিওয়েট নেতাদের নমিনেশন দেয়নি দলটি।
অনেকে যেমন এতে অবাক হয়েছিল, নিজের পায়ে কি নিজেই কুড়াল মারছে বিএনপি, অনেকে আবার নিশ্চিত ছিলেন যে বিএনপির এটা কৌশলই ছিল, যাতে সেই হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে জয়ী হয়ে পরে আবার মূল দল অর্থাৎ বিএনপিতে যোগ দিতে পারে। মাঝখান থেকে মিত্রদেরকে বোঝানো গেল আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু দিন শেষে সেই বিদ্রোহী প্রার্থীরাই হয়েছে এখন বিএনপির গলার কাঁটা। জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজেছে দেশ জুড়ে। রাজনৈতিক মেরুকরণের এই সন্ধিক্ষণে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্দরমহলে এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনী যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরই এক সময়ের বিশ্বস্ত সহচররা। বিএনপির বহিষ্কৃত এবং সাবেক নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক শুধু দলের শৃঙ্খলাকেই বৃদ্ধাঙ্গুলি দেখায়নি, নির্বাচনী মাঠে এক নতুন সমীকরণেরও জন্ম দিয়ে দিয়েছে। সারা দেশে ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহীরা এখন বুক চিতিয়ে লড়ছেন। এই বিদ্রোহীরা বিএনপির জন্য কতটা মাথা ব্যথার কারণ হবে তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সুযোগে জামায়াত ইসলামী কতটা লাভবান হয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত যেন ওঁত পেতেছিল এই মুহূর্তটির জন্য। তারা এখন বিএনপির ফেলে দেওয়া কাঁটা দিয়েই বিএনপিকে বিদ্ধ করার কৌশল নিয়েছে। অর্থাৎ বিএনপির ভোট ব্যাংক যখন তাদেরই বিদ্রোহীদের কারণে ভাগ হয়ে যাচ্ছে, তখন সেই ফাঁক দিয়ে জয়ের বন্দরে পৌঁছে যেতে চাইছে জামায়াত জোট। বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা শুধু যে নিজ দলের ক্ষতি করছেন তা নয়, জোটের শরিক দলগুলোর কপালেও দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন। বিএনপি এবার 292টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে এবং শরিকদের জন্য ছেড়েছে মাত্র 8টি আসন। এই সীমিত আসনের মধ্যেও আবার নানা বিতর্ক তৈরি হয়েছে। যখন যোগ্য ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে প্রবাসী বা নিষ্ক্রিয় নেতাদের হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে, তখনই বিস্ফোরণ ঘটেছে তৃণমূল বিএনপিতে। ঝালকাঠি, নাটোর, শেরপুর বা কুমিল্লার মতো জেলাগুলোতে বিদ্রোহীদের একটি অংশকে সাময়িকভাবে শান্ত করা গেলেও অধিকাংশ আসনেই বিদ্রোহী প্রার্থীরা অনড় অবস্থানে আছেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ায় এখন ব্যালট পেপারে 98 জন বিদ্রোহী প্রার্থীর নাম এবং প্রতীক জ্বলজ্বল করবে। তার মানে হলো ভোটাররা যখন ভোট কেন্দ্রে যাবেন তখন ধানের শীষের পাশাপাশি একই মতাদর্শের আরও একাধিক বিকল্প প্রার্থীকে সামনে পাবেন তিনি। এই দ্বিধা বিভক্তি জামায়াত জোটের জন্য রাজপথের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। জামায়াত ইসলামী এবার তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। দলের ভেতরে এবং বাইরে তারা এটি জাহির করার চেষ্টা করছে যে তারা কারো দয়া বা পরিস্থিতির উপর নির্ভর করে জিততে চায় না। কিন্তু তলে তলে হিসাবটা একদম ভিন্ন। বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আসনগুলোতে জামায়াত ঐতিহাসিকভাবে খুব একটা সুবিধাজনক অবস্থানে কখনোই ছিল না। এই অঞ্চলের 94টি আসনের মধ্যে মাত্র 5 থেকে 6টিতে তাদের বড় ধরনের জয়ের আশা ছিল। কিন্তু বিএনপির বিদ্রোহীদের ছড়াছড়ি জামায়াতের সেই আশার গুড়কে এখন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই দুই বিভাগের 35টি আসনে বিএনপির বিদ্রোহীরা নিজেদের জয় নিশ্চিত করতে না পারলেও ধানের শীষের অন্তত 15 থেকে 20% ভোট কেটে নেবেন, এটি প্রায় নিশ্চিত। আর এই পরিমাণ ভোট কমলেই জামায়াতের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসবেন। জামায়াত নেতারা এটাকে গণতান্ত্রিক প্রতিযোগিতা বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ে তাদের কর্মীদের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন বিএনপির ঘরের ঝগড়া তাদের জন্য কুদরতি সুযোগ বয়ে এনেছে। বিএনপির অভ্যন্তরে এই বিদ্রোহের আগুন কেন নেভানো গেল না তা নিয়ে দলের হাইকমান্ডের মধ্যে চরম অস্বস্তি কাজ করছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র থেকে অনেক ক্ষেত্রে পকেট কমিটি এবং আশীর্বাদ পুষ্টদের মনোনয়ন দেওয়া হয়েছে, যারা বছরের পর বছর জেল জুলুম সহ্য করেছেন, রাজপথে লড়াই করেছেন। তাদের মূল্যায়ন না করে উটকো নেতাদের গুরুত্ব দেওয়ায় ক্ষোভের অনল ছড়িয়ে পড়েছে। সব কিভাবে শপথ নেবে এই জায়গায় গিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেই প্রথম সাংবিধানিক শূন্যতাকে সামনে এনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হবে। আপনি একরকম নিশ্চিত থাকতে পারেন তখন আগেরই আজ এই সমস্যার এই সমাধান নিয়ে হাজির হবেন যে যেহেতু জুলাই সনদ গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে এবং জুলাই সনদ সংবিধানের উপরে জায়গা পেয়েছে, কাজেই সংবিধানের যথাযথ সংস্কার সাধনই সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত। পরবর্তীকালীন সরকারের উপদেষ্টা মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ, যিনি কিনা একেবারে নিজ বুদ্ধি বিবেচনা খাটিয়ে নিজস্ব বিবেচনায় বাংলাদেশের সংবিধানটায় কি কি সংস্কার প্রয়োজন তা একরকম দরবার সাজিয়ে রাজনৈতিক দলগুলোকে, তার পছন্দ মতো রাজনৈতিক দলগুলোকে সেখানে অংশগ্রহণের সুযোগ দিয়ে সেসব সংস্কারকে এখন চূড়ান্ত করেছেন, যার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। এবং এই সব কর্মকাণ্ডে তার ব্যাপক সাফল্যের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নভেম্বর মাস থেকে তাকে মন্ত্রী মর্যাদায়, উপদেষ্টা মর্যাদায় বিশেষ সহকারী পদেও একটা নতুন চাকরি দিয়েছেন। তো আলী রিয়াজ যেহেতু তার চাকরি এখন অব্যাহত আছে এবং নভেম্বর মাসে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, নভেম্বরে কেন তাকে আবার মন্ত্রী করে নিয়ে আসতে হলো আবারও যুক্তরাষ্ট্র থেকে, মানে তিনি তো আসলে আগস্টের পর থেকে বাংলাদেশেই একরকম ফুটে গেছেন, তো নভেম্বরে কেন আবার তাকে নতুন করে মন্ত্রী বানানো, এই প্রশ্ন মাথায় খেলছিল যাদের, তারা সকলেই সন্দেহ করছিলেন যে এই সরকার তো
সহজে যাবে না। এ সরকারকে কি ভাবে রেখে দিতে হবে তার যা যা সাংবিধানিক পরিকল্পনা, সেটা যাতে আলী রিয়াজ একেবারে নিজে বাড়িতে বসে ভাবতে ভাবতে ইচ্ছামতো পরিবর্তন করে ঘটিয়ে ফেলতে পারেন, সম্ভবত সেই অ্যাসাইনমেন্ট দিয়েই তাকে মন্ত্রী মর্যাদায় এই বিশেষ সহকারীর পদে প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। আলী রিয়াজ ঠিক সেই কাজটাই করছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে বলেছেন 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে পরবর্তী সংসদ। মানে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, এরপরে নতুন সংসদ গঠিত হবে, সেই সংসদের প্রথম 180 দিন, মানে শুনতে মনে হচ্ছে কদিন মাত্র। ইউনূস সরকার যদি 18 মাস থাকতেই পেরেছে, তাহলে আর কটা দিন থাকলে কি বা ক্ষতি হবে? আসলে 6 মাস, আরো 180 দিন ওই সংসদ নাকি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। আলী রিয়াজ বলেছেন যে ভাবার কোনো কারণ নাই যে আগামী 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অতীতের 12টা নির্বাচনের মতো, মানে এটা একেবারে আলাদা। কাজেই এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ প্রথম দিন থেকেই সরকারও পরিচালনা করবে, তবে পাশাপাশি 180 দিন এটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও দায়িত্ব পালন করবে। মানে অনেকগুলো সন্দেহজনক মন্তব্য এই এক বাক্যে আলী রিয়াজ করেছেন। সংসদ কি করে সরকার পরিচালনা করবে? সংসদের তো সরকার পরিচালনা করার কথা না। সংসদে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে সে দলের নেতাকে রাষ্ট্রপতির সরকার গঠনের আমন্ত্রণ জানানোর কথা, তার আগে সংসদের শপথ নেওয়ার কথা। সংসদ কিভাবে শপথ নেবে সে প্রসঙ্গে আবার আলী রিয়াজ বেশ কয়েক মাস আগে, গত নভেম্বর মাসে বলেছিলেন যে সংসদ শপথ নেবে স্পিকারের অধীনে। তো স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি তো আগস্ট মাসেই পদত্যাগ করে ফেলেছেন এবং তিনি যে কোথায় আছেন কেউ এখন পর্যন্ত জানে না। তাহলে সংসদ সদস্যরা দুটো পৃথক শপথ নেবেন, আলী রিয়াজ যে এই প্রেসক্রিপশন দিচ্ছেন যার ফলে তারা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন সংসদ সদস্যরা, এবং আরেকটা শপথ তারা নেবেন সংসদ সদস্য হিসেবে। স্পিকারই উভয় শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মানে স্পিকারই নাই, স্পিকার পদত্যাগ করে ফেলেছেন, ডেপুটি স্পিকার কারারুদ্ধ আছেন একের পর এক মামলায় আগস্ট মাস থেকে। তাহলে সংসদকে শপথ গ্রহণ করাবে কে? তাহলে এই সমস্যাগুলোর যে কোনো সমাধান বা ঠিক কি হবে এরকম একটা সাংবিধানিকভাবে শূন্য পরিস্থিতিতে, সেগুলো যখন এখনো আলী রিয়াজের মুখ থেকে বের হয়নি, কিন্তু আলী রিয়াজ এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে সংসদকে কাজ করতে হবে, তখন সন্দেহ না করবার কোনো কারণ নাই যে তখন সংসদ সরকার পরিচালনা করবে এই নাম দিয়ে ইউনূস সরকারি সরকার পরিচালনা করবে। সংসদে সংসদ সদস্যরা অন্তত আরো 6 মাস ব্যস্ত থাকবেন এই সাংবিধানিক সংস্কারগুলোকে প্রণয়ন করতে, যেই সাংবিধানিক সংস্কারগুলো আবার এই সংবিধান সংস্কার পরিষদে যদি সংসদ সদস্যরা একমত না হন তাহলেও কিন্তু 270 দিনের মধ্যে সংসদে এই প্রস্তাবগুলো সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। তাহলে কেন সংসদকে 180 দিন শুধু শুধু সংবিধান সংস্কার পরিষদ নামের একটা অদ্ভুত জিনিস গঠন করিয়ে তাতে ব্যস্ত রাখা এবং এসব তত্ত্ব হাজির করা যে সংসদ নাকি সরকার পরিচালনা করবে? এটা কি ওই ধারণা থেকে যে এই সংসদ তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার বা বিপ্লবের সরকার গঠন করবে এবং সবাই মিলেমিশে সরকার পরিচালনা করবে, যেই সরকারে আলী রিয়াজও থাকবেন মন্ত্রী মর্যাদায়, ইউনূসও থাকবেন প্রধানমন্ত্রী মর্যাদায় কিংবা রাষ্ট্রপতি মর্যাদায়? মানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা আস্তে আস্তে কেন ছাড়ছেন আলী রিয়াজ? ফর্মুলাটা তিনি সম্পূর্ণভাবে কেনই বা ব্যাখ্যা করছেন না? আলী রিয়াজ এই যে যেই বক্তব্যে তিনি বলেছেন নতুন করে যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সংসদ, সেখানে তাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ থাকলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা পিছিয়ে যাবে কিনা, কারণ যে কোনো ব্যক্তিরই মাথায় প্রথমেই এই প্রশ্নটা আসবে। তখন তিনি বলেছেন যে এসব বিষয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, সংসদ সংস্কার পরিষদ হিসেবে কাজ করলেও ক্ষমতা হস্তান্তরের পথে বাধা তৈরি হবে এমন ধারণা মোটেই সঠিক নয়। সংসদ প্রথম দিন থেকেই নির্বাচিত হওয়ার পর তার স্বাভাবিক কার্যাবলী যেমন সরকার গঠন, দেশ পরিচালনা, বাজেট তৈরির কাজ করবে। মানে এটাও আবারও সংসদ কিন্তু সরকার গঠন করে না, সরকার গঠন হয় রাষ্ট্রপতির অনুরোধে, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে তিনি আহ্বান জানান। তার মানে এই নিয়মগুলো আর থাকছে না, এখন সংসদ ঠিক করবে কিভাবে সরকার গঠিত হবে। ওই যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে যে কথা বলেছেন, তিনি তারেক রহমানের সঙ্গে বেরিয়ে যেটা বলেছেন যে নির্বাচনের পরে আবার সরকার কিভাবে গঠিত হবে তা নিয়ে নাকি সকলে মিলে আলোচনায় বসবে।